বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। आज जब देश के सामने टीएमसी की साजिशें उजागर हो गई है तो उसने घुसपैठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है। ये देश के संविधान को संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं। टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है, लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবার দুর্গাপুরে এসেছেন এবং তিনি যে একটা বক্তব্য বিশেষ করে অনুপ্রবেশ নিয়ে নিয়ে দিয়েছেন, মানে অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য যদি শোনালাম এবং সেই বক্তব্যের যদি পুরো বিষয়টি দেখা যায়, তিনি বলছেন যে তিনি একদিকে যেমন বাঙালি অস্মিতার কথা বলে তিনি বলেছেন বিজেপির কাছে বাংলার অস্মিতা সবার উপরে, কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থে বাংলার সংস্কৃতিকে আশঙ্কার মুখে ফেলে দিয়েছে। কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে এবং এমন একটা বাস্তুতন্ত্র তৈরি করছে যেটা দেশ ও বাংলার ক্ষতি করছে। তোষণের জন্য এরা সব সীমা পেরিয়ে গিয়েছে, এরা অনুপ্রবেশকারীদের সমর্থনে মাঠে নামছে। এবং তারপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মা দুর্গার মাটি থেকে বলতে চাই, যারা ভারতের নাগরিক নয় অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে। বাঙালির অস্মিতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বিজেপি সফল হতে দেবে না, এটাই মোদির গ্যারান্টি। এই কথাটার মধ্যে রাজনৈতিক মহল যেটা খুঁজে পেয়েছে বা আমরা যেটা বিশ্লেষণ করলে বুঝতে পারছি যে বিহারের ভোটার তালিকা যে সংশোধন শুরু হয়েছে সেই সংশোধনে প্রায় ৩৫ লক্ষ ভোটার এখনো পর্যন্ত বাদ গেছে। কিসের জন্যে না, তারা কেউ অন্য রাজ্যে চলে গেছে বা রোহিঙ্গা, এরকম নানান রকম বিষয় উঠে আসছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, নির্বাচন কমিশন, যে আগামী মাসের মধ্যে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবং এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আমরা যদি 2024 লোকসভা নির্বাচন দেখি, সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের যে ভোট সংখ্যার একটা ফারাক এবং পার্সেন্টেজের যে ফারাক সেটা কিন্তু খুবই কম, অর্থাৎ 50-55 লক্ষের আশপাশে হয়তো টোটাল ভোট যদি দেখা যায়। আমি যখন আলোচনায় আসবো পরবর্তীতে আমি কতটা সঠিক বললাম জানি না, আমার সঙ্গে যিনি থাকবেন নিশ্চয়ই তিনি বলবেন, কিন্তু এই যে ফারাক, যদি বিহারে এখনো পর্যন্ত 30 লক্ষ মানুষ 35 লক্ষ ভোটার বাদ যায়, এই বাংলায় কত বাদ যাবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এইটা নিয়ে একদিকে বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা ভাষা বলে, যেমন আসামের একটি বিষয়কে নিয়ে আজকে মুখ্যমন্ত্রী টুইট করেছেন, তার পাল্টা টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে নির্বাচন কমিশনে 2024-এ যারা ভোটার তাদেরকে রেখে ভোট করাতে হবে এমন দাবি করছে তৃণমূল কংগ্রেস। তাহলে যদি এ রাজ্যে এই যে বিশেষ যে
আহ নিবিড় সমীক্ষা যেটা নির্বাচন কমিশন বলছে, বিশেষ সমীক্ষা নির্বাচন হলে যারা অনুপ্রবেশকারী, যারা প্রচুর ভোটার, এবং বিশেষ করে আমাদের এই রাজ্যের যে বিভিন্ন জেলা, বেশ কয়েকটি জেলার যে জনবিন্যাস, তার কিন্তু একটা বিশাল তারতম্য গত কয়েক বছরে হয়েছে। এই জায়গাগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা, যে আগামী 26-এর নির্বাচনে এই যে নরেন্দ্র মোদী এই কথা বলে গেলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতের সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কি এ রাজ্যে যে ভোটার যদি বাদ যায় বিহারের মতন, তাহলে নির্বাচনে আহ কি হতে চলেছে তা নিয়ে আমরা আজকে এই আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, আমার প্রথম বাহ, প্রশ্ন আপনাকে, যে রাজাদা, গত বছরে আমরা যদি দেখি, আজকে প্রধানমন্ত্রীর ভাষণ, গতকালের ভাষণ আমরা শুনেছি, দেখেছি সমস্ত কাগজে, সেই জায়গা থেকে অনুপ্রবেশ নিয়ে কিন্তু কেন্দ্র এবার ছেড়ে কথা বলবে না, যা বোঝা গেছে কোমর বেঁধেই মাঠে নামছে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে যে এই যে আহ, আমাদের বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় যে জনবিন্যাসের একটা তারতম্য, সেটাও কিন্তু একটা আহ ভীষণ পরিমাণে গত কয়েক বছরে বিশাল একটা তারতম্য ঘটেছে। তো এই জায়গা থেকে 2024-এর নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের ভোটের ফারাক কত ছিল, আপনার কাছে কি ফিগার রয়েছে? হ্যাঁ দেখুন আমি যতটা ফিগারটা বুঝতে পারছি বা মনে রাখতে পেরেছি। আহ, আমি 2019-এ যে লোকসভা নির্বাচন ঘটেছিল, যখন বিজেপি 18টা সিট পেয়েছিল, তখন কিন্তু ফারাক প্রায় 17 লক্ষ ছিল, 17,68,000। আচ্ছা, খুবই কম ফারাক ছিল, এবং ডিফারেন্স পার্সেন্টেজ হিসেবে ডিফারেন্স ছিল মাত্র 3.1%। আচ্ছা, তারপরে যদি দেখা যায় 2021-এর যে নির্বাচন হয়, সেখানে ফারাকটা বেড়ে গিয়ে দাঁড়ায় 54,884, 54,84,000, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, প্রায় 55 লাখ। হ্যাঁ, আমি প্রায় যেটা 55 লাখ বলছিলাম হয়ে 50, যায়। 55 হ্যাঁ, লাখ। আপনি যেটা বলছিলেন বোধহয় 21-এর নির্বাচনে ডিফারেন্সটা ছিল সেই 7%, 7% হয়েছে, ডাবলের বেশি হয়েছে। তো বোঝা যায় 21-এর নির্বাচনে কোনো একটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব বা সেখানকার যারা তৃণমূল থেকে এসেছিল, তারা হয়তো আসল কাজটা করে দিয়েই পালিয়েছে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যদি দেখেন যে 2024 গত বছরে যে নির্বাচনটা ঘটলো, সেখানে কিন্তু বিজেপির আসন কমলেও, 18টা থেকে 12টা হয়েছে, সবাই ভাবলো বিজেপি নো হয়, কিন্তু যেটা ডিফারেন্সটা কিন্তু দেখা গেছে 42 লক্ষই গিয়ে দাঁড়িয়েছে, বুঝেছেন? আচ্ছা, যেটা যেটা 55 লক্ষ ছিল, 42 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে। ওই ডিফারেন্সটা 5%ই আছে বটে, কিন্তু ডিফারেন্সটা 55 লক্ষ থেকে 42 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে। এবং এই এই যে 24-এর যে নির্বাচনটা ঘটেছে, সেখানে কিন্তু তৃণমূল অনেক বেশি শক্তিশালী, গভর্নমেন্ট রয়েছে তাদের, এবং বিজেপির সংগঠন সেভাবেই নেই। কিন্তু মানুষের যে হয়তো তাদের প্রতি ভালোবাসা বা আশীর্বাদ, সেটা হয়তো ছিল বলেই আমরা দেখতে পাচ্ছি যে 2,34,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়ে, এত বিরাট সংখ্যক মানুষ ভোট দিয়েছে, তারা চাইছে যে পার্টিটা হয়তো ক্ষমতায় আসুক। এখান এখান যেখানে থেকে রাজাদা কমিউনিস্ট। একটা প্রশ্ন, আপনি যেটা বললেন যে 2019 আর 2024-এ 55 লক্ষ, এখন হচ্ছে 42 লক্ষ, তাই তো? যদি তাই হয়, হ্যাঁ, প্রায়, এক্স্যাক্টলি। হ্যাঁ, 13 লক্ষের ফারাক আছে। হ্যাঁ, এবার এই 13 লক্ষের ফারাক হয়তো আহ আমরা যদি রাজনৈতিক বা দেশের নির্বাচন, যেহেতু লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে হয়তো মানুষ কেন্দ্রের প্রতি একটা শক্তপোক্ত সরকার চায়, সেই জন্য হয়তো এই ভোটটা হয়তো বেড়েছে, মানে বিজেপির দিকে গেছে, অর্থাৎ তৃণমূলের ভোট হয়তো এখান থেকে 13 লক্ষ কমেছে। কিন্তু প্রশ্ন এটাই, যে এখন বিহারে যে নির্বাচন, সেই নির্বাচনের আগে যে বিশেষ নিবিড় সমীক্ষা যেটা হচ্ছে, সেই সমীক্ষায় দেখা গেছে এখনো পর্যন্ত প্রায় 45 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যেখানে দেখা যাচ্ছে বিহারের বাইরে থেকে যারা এসে বসবাস করেছে, অনেক অনুপ্রবেশকারী রয়েছে, নেপাল থেকে আসা মানুষজন রয়েছে, কিছু রোহিঙ্গা রয়েছে। এটা কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমরা বলছি, তারা যা বলেছে সেই অনুযায়ী বলছি সেটা হিসেবে। এবং বিহারের বেশ কিছু মানুষ আছেন যারা অন্যান্য রাজ্যে চলে গেছেন, কিন্তু তাদের নাম সেখানে রয়ে গেছে, তারা সেখানে আপাততভাবে থাকেন না। মানে যেমন আমাদের বাংলাতে অনেককে আমরা জানি যে আমাদের এখানকার যারা পরিযায়ী শ্রমিক, তারা কাজ করতে যান, ভোটের সময় এখানে ভোট দিতে যান, কিন্তু এখানে অনেকেই বিহারের স্থায়ী বাসিন্দা রয়েছেন যারা আর বিহারে যান না, হয়তো বছরে একবার, দুবার, চারবার বছরে যান, কিন্তু ভোট তারা এখানেই দেন। সেরকম কিছু বহু ভোটার রয়েছেন যারা বিহারে নাম রয়েছে, অথচ তারা ভোট দেন অন্যান্য রাজ্যে।
এই জায়গা থেকে 35 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গে যা জনবিন্যাস বিভিন্ন জেলায়, তাতে আশঙ্কা করা হচ্ছে, এবং বিরোধী দল বিজেপি বলছে তারা 50 লক্ষেরও বেশি নাম বাদ যাবে। তাহলে এই যে ফারাক, যদি সত্যি সত্যিটা হয় এবং আগামী মাস থেকে এটা হওয়ার কথা, তাহলে সত্যি সত্যি কি হতে পারে, এবং অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রী যেটা বলে গেলেন, সেটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, দেখুন, এই যে বাদ যাওয়ার যে ব্যাপারটা, বিহারে যেটা ঘটেছে, সেখানকার যে সরকারি কর্মচারীরা আছে তারা যতটা মানে নির্ভীকভাবে কাজ করতে পারে, পশ্চিমবঙ্গে ঠিক সেভাবে পারে বলে অনেকেই মনে করে। তার ফলে যে ধরনের বাদ সেখানে গেছে, যারা নেই বা ভুয়ো ভোটার বা তাদের কার্ড মিলছে না ইত্যাদি, এপিক কার্ড মিলছে না ইত্যাদি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা কতটা পারবে, যথেষ্ট সন্দেহ আছে। কেননা নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো কর্মী নেই, তারা রাজ্য সরকারের কর্মীদের উপর নির্ভর করতে হবে। এখানে যদি দেখা যায় যে রাজ্য সরকারের কর্মীদের উপরে একটা সরকারি আদেশ রয়েছে, হ্যাঁ, গোপন আদেশ রয়েছে, বা তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বা তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এটা করলে তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হবে বা ইত্যাদি, এগুলো থাকতেই পারে। এগুলো হচ্ছে কিনা হচ্ছে বলতে পারবো না, কিন্তু এগুলো মানে থাকতেই পারে। সিপিএম সময় আমরা দেখেছি এটা, যে কংগ্রেসের সময়, তৃণমূলের সময় যে বন্ধ হয়ে গেছে, তা কিন্তু হবার না। তো এই কারণে যে যে ধরনের আশা প্রত্যাশা বিহারের নির্বাচনকে দিচ্ছে, হয়তো সেখানকার বিজেপি দলকে দিচ্ছে, বিজেপি যদি ভাবে যে একই প্রত্যাশা তারা যদি এখানে করে, সেই প্রত্যাশা নাও মিলতে পারে। এটা কিন্তু বিজেপির পক্ষে বুঝে রাখা দরকার, ভেবে রাখা দরকার, এবং প্রতিষেধকও নেওয়া দরকার কি করা যাবে। সুতরাং দুটো জায়গার অবস্থাটা ভিন্ন, সেই অনুযায়ী এখানে কাজ করা দরকার। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন, যেহেতু আমি মানে জনসংখ্যা ভিত্তিক প্রচুর কাজকর্ম করেছি অতীতে, হুম, এখনো হুম। চিন্তা ভাবনা করে থাকি, তারই এতে বলতে পারি যে পশ্চিমবঙ্গে কিন্তু অনুপ্রবেশটা বিহারের থেকে অনেক অনেক গুণ বেশি। এটা কিন্তু ফ্যাক্ট। হুম। এটা একজন ডেমোগ্রাফার হিসেবে শুধু নয়, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে পারি, এবং মোটামুটি সবাই স্বীকার করেন যেটা রয়েছে, এবং এর ব্যাপকতা বিরাট। কেননা বিহারের সঙ্গে তো বাংলাদেশের সেভাবে বর্ডার নেই, বিহারের সঙ্গে নেপালের কিছু বর্ডার আছে, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে প্রায় 450 থেকে 500 কিলোমিটার অরক্ষিত এলাকা আছে, যেটা অন্য কোথাও নেই। সুতরাং এটা একটা কিন্তু বুঝতে হবে, সেখান দিয়ে ঢুকছে, এবং তারা কিন্তু মানে এবং তাদের মাধ্যম দিয়ে তারা হয়তো সবাই ভোটার কি হবে না হবে জানে না, কিন্তু যেটা সম্ভব তাদেরকে দিয়ে সেটা হচ্ছে যে একেবারে মানে তাদেরকে দিয়ে ভোট দেওয়ানো, তাদের দিয়ে সংগঠন করানো, সেটা কিন্তু করা করবেই হয়তো তারা। যারা ক্ষমতায় থাকতে চায় তারা তো সব ধরনেরই ব্যবহার করে। সুতরাং মরিয়া হয়ে থাকে তারা, যে ক্ষমতা হেরে গেলে সব যাবে, আর জিতলেই মানে আবার সব পাওয়া যাবে। তাহলে যে মরিয়া প্রচেষ্টাতে অনেক কিছুই হওয়া সম্ভব। এখান কতটা থেকে রাজারা কেন্দ্রীয় প্রশ্ন আপনার কাছে, আপনি যেটা বলছেন যে যে জনবিন্যাসের কথা আমি বলছিলাম, যে বিভিন্ন জেলা, মানে আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলায় যে জনবিন্যাসের তারতম্য ঘটেছে গত কয়েক বছরে, তো সেটা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? না, দেখুন, এটা তো যে যে সমস্ত জেলাগুলোতে মানে আপনার ইয়ে নেই, কি বলে, বর্ডার সুরক্ষিত নয়, সেখানে তো ব্যাপকভাবে ঢুকছে। হ্যাঁ, সেগুলো তো আপনি মুর্শিদাবাদ, মালদা, এগুলো তো আপনি তো জানেনই। হুম, হুম। উত্তরবঙ্গের যে বিভিন্ন এলাকাগুলো সংখ্যালঘু সংখ্যাটা বেশি, এর তো বড় কারণ হচ্ছে যে অরক্ষিত বর্ডার না, এটা তো সবাই জানে। আবার এখানেও যে বর্ডার গুলো হয়তো সুরক্ষিত আছে, কিন্তু যেভাবে লোক ঢুকতে পারছিল বা এখনো হয়তো বোধহয় ঢুকতে পারে যেভাবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যে কম নয়, বেশ নদিয়া সুন্দরবন। এগুলো দিয়ে। সুন্দরবন। হ্যাঁ, ওই হুম, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা। হুম, হুম, বলছি এখান দিয়ে যে ঢোকে সেটা ব্যাপক ভাবেই ঢোকে, নদী নালা দিয়ে ঢোকে। এমনকি হ্যাঁ, যেগুলো আছে সীমান্ত অঞ্চল নানান ভাবে প্রবেশ করে। হুম, উত্তরবঙ্গে যে ঢোকে, আবার উত্তরবঙ্গ থেকে তারা যে সবাই ওখানে থাকছে তা নয়, তারা যেখানে যেখানে তাদের বেল্ট আছে সেখানে চলে আসে। সুতরাং তাদের যেখানে সুবিধা হবে চলে আসে। একবার ঢুকে পড়লে তো হয়েই গেল না, আপনি যেখান দিয়ে ঢুকছেন সেখানেই থাকতে হবে তা তো মানে না, আপনি সেখান দিয়ে ভারতের যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু ভাষা যেহেতু একটা সমস্যা হবার সম্ভাবনা আছে, আপনাকে ধরে ফেলার সম্ভাবনা আছে আপনার ভাষার ভিত্তিতে, তাই পশ্চিমবঙ্গে থাকাটাই তাদের পক্ষে বুদ্ধিমানের কাজ, তারা সেটাই করে। এবং পশ্চিমবঙ্গের এখন তো বিভিন্ন বেল্ট আছে, সেখানে তারা চলে যাচ্ছে, তাদেরকে সেভাবেই ব্যবহার করা হচ্ছে।
তো এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত প্রতিটা বর্ডার অঞ্চলে যে একটা ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি হয়েছে, এটা তো কোনো সন্দেহ নেই। এবং আচ্ছা। আমাদের 2011 সালের পরে কোনো সেন্সাস হয়নি, আমরা হুম। এখনো বলতে বলতে পারছি না যে কি হয়েছে না হয়েছে, কতটা আছে। এবং সেন্সাসের সময় যে সবাই তার ধর্ম সঠিকভাবে বলছে সেটা কিন্তু নয়। আচ্ছা। অনেকেই যখন মাইনরিটি থাকে তখন কিন্তু ধর্মটাকে হ্যাঁ ইগনোর করে না, সবাই মেজরিটি ধর্মটাকে বলে। যখন সময় আসে তখন নিজের ধর্মটা সে প্রকাশ করে। একদম তার একদম। ফলে হ্যাঁ, এবারে এইটা এই এই পরে মেজরিটি বলুন। জায়গাটা থেকে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাঙালি অস্মিতা নিয়ে হঠাৎ করে যে বাংলা ভাষা, যেটা আজকেও আমাদের মুখ্যমন্ত্রী টুইট করেছেন যে অসমে যাদের বাংলা ভাষার নিয়ে যারা দাগিয়ে দেওয়া হচ্ছে বা অনুপ্রবেশকারী বলা হচ্ছে, এবং তার পাল্টা হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন। তো এখন সে আলোচনা করতে গেলে অনেক বড় বিষয়, সেটা আরেকটি বিষয়। তো এই যে বাঙালি অস্মিতা, এবং যেটা প্রধানমন্ত্রী বলে গেলেন যে বাঙালি অস্মিতার নামে যে সংস্কৃতি নিজেদের স্বার্থে আশঙ্কায় ফেলছে তৃণমূল এই রাজ্যকে, এই যে কথাটা বলে গেলেন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, বা এই বাঙালি অস্মিতা কি আগামী নির্বাচনে একটা বড় হাতিয়ার বা বড় ইস্যু হয়ে উঠতে চলেছে? হ্যাঁ দেখুন, মানে আপনি বাঙালি শব্দটা ব্যবহার করে তাহলে যে বিশেষ কিছু লাভ পাবেন আমার মনে হয়। কেননা বাঙালির পতন বহুদিন ধরেই শুরু হয়ে গেছে। বাঙালির যদি একটা ঐক্য থাকতো তাহলে অনেক কিছুই ঘটতে পারতো, তার ভাষারও বিপর্যয় ঘটছে। যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুল গর্জে উঠেছে, বাংলায় লোকে কথা বলাটাকে ঘৃণা মনে করে, বা মামাও মনে করে চাকরি পেতে গেলে মাত্র ইংরেজি দরকার। সেগুলো আমরা দেখছি। বাঙালি খাওয়া দাওয়া পাল্টে গেছে, আর পুরনো সেই বাঙালি রসগোল্লা দোকান খুঁজে পাবে না, সবই ভুজিয়ার দোকান তৈরি হয়েছে। হ্যাঁ, সে সবকিছুতেই আপনি যদি দেখেন যে যে আহ, বাঙালি আনা সেভাবে আর নেই। আপনি কজন বা কে ধুতি পাঞ্জাবি পরে দেখেন, হ্যাঁ, যে পুরোনো বাঙালি আনা ড্রেস সেগুলো সব হারিয়ে যাচ্ছে। কেউ বুঝছে এই জায়গায় দাঁড়িয়ে বাঙালি বলে যে একটা বিশেষ একত্রিত হবার যে ভাবনা 1905-এ বঙ্গভঙ্গের সময় আমরা দেখেছিলাম, সেইগুলো এখন আছে বলে আমি মনে করি। সুতরাং এই বাঙালিয়ানার কথা বলতে যা নতুন করে আপনি একটা কিছু করতে চাইবেন, সেটা মনে হচ্ছে কিছুটা কঠিন কাজ, সেটা বোধহয় সম্ভব নয়। কিন্তু যে তুলেছেন, কিন্তু যেটা সম্ভব, এই যে ব্যাপারটা যে বাংলাদেশিদের আপনি মানে বৈধতা দিতে পারেন, ওরাও বাঙালি এই বলে ওরাও মানে ওরা যে বাংলাদেশি আরেকটা দেশের মানুষ, হ্যাঁ, ওরা যে আমাদের দেশের লোক নয়, বাঙালি বলে কিন্তু তাদেরকে আপনি বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। সেটা কিন্তু সম্ভবত বেড়ে যাচ্ছে, বুঝেছেন? তাতে আপনি ওই অবৈধ বৈধ ব্যাপারটা লোকে গুলিয়ে ফেলছে। গুলিয়ে ফেলে আপনি হ্যাঁ তাদেরকে আপনি ওই জায়গায় ওই লোকগুলোকে বৈধতা দিতে হবেই বলেই বাঙালিয়ান বা হ্যাঁ এই বাঙালি কনসেপ্টটাকে নিয়ে আসা, এটাই খুব সুচতুর ভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু খুব যে বিশাল সুযোগ হবে আমি সেটা মনে করি না। বাঙালি যদি এই ধরনের জাগরণের মধ্যে থাকতো, বাংলা অনেক কিছুই হতে পারতো, সেগুলো বাঙালি সবই হারিয়ে ফেলেছে। কেননা তাদের মধ্যে সেই ঐক্যবোধটা নেই, যে ঐক্যবোধটা ভারতবর্ষে অন্য অনেক রিজিয়ন, সব রিজিয়নে আছে আমি বলবো না, অনেক রিজিয়নে যেটা দেখা যায় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু ওটা দেখি। সুতরাং এই যে নতুন করে বাঙালি অসুবিধার কথা বলা হচ্ছে, এটা যারা ভাবছে যে না আমি এটা আমার ভোট পেতে সুবিধে হবে, আমি মনে করি বাঙালি সেই কনসেপ্টটা অনেকদিনই বাঙালি থেকে সরে এসছে। না হলে বাংলায় এত হ্যাঁ অন্য রাজ্যের মানুষ এসে থাকে, হ্যাঁ দিবে আর নিবে বিলাবে মিলবে, একদম এটা তো বাঙালি বহুদিনই মেনে নিয়েছে, বুঝেছেন? একদম। একদম আপনি নতুন করে যদি বলেন, সেটা তৃণমূল কংগ্রেস যদি দেখেন, তারাও অবাঙালিদের তাদের ক্যান্ডিডেট করছে, একদম জেতাচ্ছে। একদম। এবার এই এটা জায়গাটাতেই আমি হুম, শেষ করবো, যারা আজকে একটা পোস্ট আমার নজরে এসেছে। গতকাল তরুণ জ্যোতি তেওয়ারি তিনি পোস্ট করেছিলেন, আজকে সজল ঘোষ বিজেপি নেতা তিনিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যতজন আইপিএস আছেন প্রত্যেকেই অবাঙালি, কোনো বাঙালি নেই। আর সচিব পর্যায়ে, অর্থাৎ প্রশাসনিক পদে যতজন সচিব পর্যায়ে যারা রয়েছেন, সেখানেও সেরকম ভাবে কোনো বাঙালি নেই। আর সেই সঙ্গে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের 4 থেকে 5 জন সাংসদ আছেন যারা অবাঙালি, অন্য রাজ্য থেকে নিয়ে এসে রাজ্যসভা এবং লোকসভায় তাদের টিকিট দেওয়া হয়েছে। তো একদিকে আমি বলছি যে বাঙালি অস্মিতা, আর অন্যদিকে
এই যে একটা বিষয় দ্বিচারিতা, অর্থাৎ এই জায়গাগুলোতে কোনো বাঙালি নেই কেন, এটা কিন্তু এখন মানুষের মনে একটা বড় প্রশ্ন। যদি বাঙালিরা এই জায়গাগুলোতে থাকতো তাহলে যে বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেখানে কোথাও হয়তো তাদের তো একটা বাঙালির একটা শিরদাঁড়া তো রয়েছে। সকলের শিরদাঁড়া তো ঝোঁকে না, এক দুজন তো থাকে যাদের শিরদাঁড়া সোজা রাখে। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। এখন দেখার যে আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলে গেলেন, বাঙালি অস্মিতার উপর নির্ভর করে তার যে বক্তব্য, বাঙালি অস্মিতার উপর নির্ভর করে যে বাংলার সংস্কৃতিকে আশঙ্কার মুখে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এই কথাটা, এবং তার বিরুদ্ধে ভারতীয় সংবিধান অনুসারে অনুপ্রবেশকারীদের ব্যবস্থা নেবে, যেটা আমরা দেখলাম বিহার ভোটে, বিহারের নির্বাচনে এখন যে পরিমাণ ভোটার বাদ গেল। আগামী দিনে এই বাংলাতে যদি সত্যি সত্যি এইভাবে বিশেষ নিবিড় সমীক্ষা হয়, তাহলে কত লক্ষ লোক বাদ যাবে, নজর আমাদের সেদিকেই থাকবে। এবং তারপরে এই যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে জনবিন্যাসের পরিবর্তন, সেটাও কি হবে সেটাও আমরা নজর রাখবো এবং এই নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। ধন্যবাদ রাজিয়াদা, ধন্যবাদ আপনাদের। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।